আছো? তো আশা করি ভালোই আছো। তো এর আগে আমি তোমাদের যে পড়াগুলো পড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়েছো। তো আজকে শুরু করতে যাচ্ছি অনলাইন ক্লাসে যে দেখো পড়াটি, সেটি হলো দেখো ছেলেবেলার দিনগুলি, লেখিকা পূর্ণলতা চক্রবর্তী। তো তোমরা বইটি সঙ্গে নিয়ে বসো অনলাইন ক্লাস চলাকালীন, সেক্ষেত্রে কি হবে তোমাদের বুঝতে অনেকটি সুবিধা হবে বইটি তোমাদের সঙ্গে থাকলে। দেখো কি রয়েছে পড়াটি। এখন আমরা লেখিকার পরিচিতি সম্বন্ধে একটু আলোচনা করি। 1880 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কন্যা পূর্ণলতা চক্রবর্তী যে তার জন্ম গ্রহণ করেন। তিনি শিশু ও কিশোরীদের জন্য সহজ সরল ভাষায় তিনি যে অনেকগুলি গল্প রচনা করেছিলেন। তার মধ্যে হলো যেমন ছেলেবেলার দিনগুলি, তারপরে ছোট্ট ছোট্ট গল্প এবং রাজবাড়ি ইত্যাদি। লেখিকা পূর্ণলতা চক্রবর্তী 1974 খ্রিস্টাব্দের 21শে নভেম্বর পরলোকে গমন করেন, অর্থাৎ তার দেহান্ত ঘটে। দেখো এবার আমরা একটু আলোচনা করি গল্পটির মধ্যে কি রয়েছে। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, অর্থাৎ তারা একটি নতুন বাড়ি করেছে, সেটি জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। সুতরাং খেলার সাথীর অভাব হলো না। জেঠতুতো খুড়তুতো পিসতুতো ভাই বোনদের দল ছুটে গেল, অর্থাৎ তাদের সঙ্গে তারা খেলা করত, অর্থাৎ তাদের যে আত্মীয় স্বজনের বাড়ির পাশে তাদের সঙ্গে তাদের বাড়ি। ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, অর্থাৎ জমা করা ছিল গঙ্গা মাটি। তা দিয়ে গোলা গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। এখানে ছোটবেলায় যে খেলাধুলার কথা এখানে তুলে ধরা হয়েছে। সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটল গুলটিস ওয়ার। নরম কাদা গুলিয়ে, নরম অর্থাৎ মাটি থেকে নরম করে কাদার মতো করে সেটি গুলিয়ে বেশ ভালোই চলছিল। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। গুলিগুলোকে আবার দেখো আগুনে তারা লাল করে পুড়িয়ে নিচ্ছে, শক্ত হবে আরো। দুপুর বেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে, তখন তারা কি করতো, যখন চাকর বাকররা বিশ্রাম করতো তারা চুপি চুপি রান্নাঘরে ঢুকতো। উনানের মধ্যেই গুলি গুজে দিতে আসতো, অর্থাৎ উনানের মধ্যে তখন গুলিগুলি গুজে দিয়ে আসতো। এরা উনান ঝাড়বার সময় সেগুলি বেছে ধুয়ে আমরা যখন তারা উনান থেকে যখন ছাই বের করতো তখন আমরা কি করতাম, সেই গুলিগুলি আমরা তখন বেছে বেছে নিয়ে যেতাম সেখান থেকে। কিন্তু তাতে দুপক্ষে এমন ভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই তখন বারণ হয়ে গেল। কি হয়েছে যে রান্নাঘরে যাওয়া তখন তাদের বারণ হয়ে গেল। আরেকদিন জ্যাঠামশাইয়ের বাড়িতে পটল গুলটি খেলা হচ্ছে, তো জ্যাঠামশাইয়ের বাড়িতেই খেলা হচ্ছে একদিন। দেখো হঠাৎ একজনের হাতে গোলার ছিটকে সিঁড়ির ছাদের তলায় গিয়ে লেগে একেবারে ভূতের মতো চ্যাপ্টা হয়ে সেটে রইল। ভারী মজা, সবাই মিলে ঘুটে দেওয়ার পাল্লা শুরু করে দিল। সবাই মিলে কি করলো, এবার ঘুটে দেওয়ার পাল্লা শুরু করলো। দেখতে দেখতে যে ছাদটা রয়েছে সেই ছাদটা কাদার ঘুটেতে ভর্তি হয়ে গেল। ছাদটা এবার কাদার যে ঘুটে ঢেলাঢেলিতে ভর্তি হয়ে গেল। এমন সময় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শুনে যেদিকে পারলো তারা লুকিয়ে পড়লো। জ্যাঠামশাইকে কেউ বাড়িতে, অর্থাৎ ছেলেমেয়েরা তারা কি করতো, ভীষণ ভয় করত। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর, অর্থাৎ ভারী ছিল তার চেহারা এবং গলার আওয়াজ ছিল গম্ভীর। শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন। গায়ে খুব জোর আর রাগও ছিল তার, খুব রাগী ছিলেন জ্যাঠামশাই। কিরকম ছিল, খুব রাগী গম্ভীর। আমরা কিন্তু কোনোদিন তাকে রাখতে দেখিনি, অর্থাৎ আমরা কোনোদিনও জ্যাঠামশাইকে রাখতে দেখিনি। যখনই ওর বাড়িতে যেতাম দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছেন। তিনি এক মনে কি করতেন, লেখাপড়া করছেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো মৃদু হেসে দুই একটা কথা বলতাম, তখন আমরা মৃদু হেসে কয়েকটা কথা বলতাম। তিনি আমাদের দিকে যখন দেখতেন অর্থাৎ কিছু কথা বলতেন, আমরা জ্যাঠামশাইয়ের দিকে তখন কিছু অল্প কথা বলতাম, বেশি নয়, কেননা তাদের জ্যাঠামশাইকে আমরা কিছুটা ভয় পেতাম। যা হোক ওদের দেখা দেখি আমারও লুকোতাম, অর্থাৎ আমরা কি করলাম, আমরা লুকোলাম দেখা দেখিতে। অর্থাৎ যখন জ্যাঠামশাই আসছে শব্দ শুনলাম, জ্যাঠামশাই আনমনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ির দিকে উঠছে, অর্থাৎ এক আনমনে কি ভাবতে ভাবতে দেখলাম জ্যাঠামশাই সিঁড়ির দিকে উঠছে। হঠাৎ ধ্যাত করে কি একটা তার পায়ের কাছে এসে পড়ল। চমকে উঠে গিয়ে গুরু গম্ভীর গলায় হাঁকছিলেন। তিনি বললেন, এবার জ্যাঠামশাই কি বললেন, এই কে আছিস, আলো আন, অর্থাৎ কি আছিস তোরা, বাতি আলো নিয়ে আস।
চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উস্কিয়ে সামনে ধরতে দেখা গেল একতাল থলথলে কালো মতন কি জিনিস দেখতে পেল। ধমক দিয়ে বললেন, এটা আবার কি, কোত্থেকে এলো? এবার জেঠামশাই চাকরকে ধমক দিয়ে বলছে যে এটা কি আর এটা কোথা থেকে বা এলো। চাকর কাচুমাচু হয়ে বললেন, আজকে ছেলেরা কি যেন খেলা করছে, ছেলেরা যখন কি যেন খেলা করছে। তখন কি ভেবে হঠাৎ উপরের দিকে আমরা তাকালাম, সেই উপরের দিকে তাকিয়ে ছাদের সিঁড়ি দেখেই জেঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। তখন দেখলাম জেঠামশাই কি দেখে একটা হেসে উঠলো, আমরাও তখন ভয়ের থেকে আমরা বাঁচলাম। আরেকদিন চোর পুলিশ খেলছি, আরেকদিন আমরা কি করছি, চোর পুলিশ খেলছিলাম। দাদা হয়েছে পুলিশ আর আমরা হইলাম তখন চোর। আমার হাতে সাপ মুখো বালা ছিল, তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভিতরে দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চলল। আমি যে এক ঝটকায় হাত ছাড়াতে গিয়েছি, এই দেখো কি হলো, অমনি বালাটা ভেঙে গেল। টুকরোগুলি পুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। তখন বালাটা যখন ভেঙে গেল, কি করলাম, আমি টুকরোগুলি পুড়িয়ে মায়ের কাছে নিয়ে গেলাম। মা হেসে বললেন, তোকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, এবার দেখছি তোকে লোহার বালা গড়িয়ে দিতে হবে। ক্রিকেট, হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ, অর্থাৎ ওই ছাতেই তাদের আরম্ভ, তার হাতে খড়ি। আমি কিন্তু দোষী ছিলাম না, আমি অর্থাৎ দুরন্ত মনে ছিলাম না। দাদার সঙ্গে যত সব তাড়াহুড়ো খেলা খুব মজা, দাদার সঙ্গে তাড়াহুড়ো করে আমরা অনেক খেলা খেলতাম, খুব মজা। তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাতেও চমৎকার লাগতো, দিদিদের সঙ্গে আমরা পুতুল খেলাতে খুব ভালো লাগতো আমাদের। মা সুন্দর করে দোতলাটা দেখলো পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। মা কি করলো, সুন্দর করে দোতলায় একটি পুতুল ঘর সাজিয়ে দিল। কত ডল পুতুল, কাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা অনেক কিছু তখন ছিল ওই পুতুলের ঘরে। দিদিরা সুন্দর সুন্দর জামা কাপড়, পুতির গয়না তৈরি করলো পুতুলের জন্য। এবার একবার দেখো, পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি আমরা জ্বালিয়ে দিলাম। সবাই ডেকে দেখালাম কি সুন্দর দেখাচ্ছে, সবাইকে যখন ডেকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর লাগছে আমরা সাজাচ্ছি পুতুলের ঘরে। তারপর খাবার ডাক পেতেই সবাই নিচের দিকে আমরা গেলাম খাবারের জন্য। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। খাওয়া আমরা সেরে এসে দেখি পুতুল ঘরে একটি অগ্নিকাণ্ড, আগুন লেগে যায়। ছোট্ট মোমবাতি কয়েক মিনিট জ্বলতেই শেষ হয়ে গিয়েছিল। নিশান টিশান পুড়ে একেবারে কাঠের ছাদ জ্বলতে আরম্ভ শুরু করে। এবার আগুন লেগে গেল, আমরা দেখতে পাই। দেখো কি দেখতে পেলাম এবার, যে আগুন লেগেছে মোমবাতি থেকে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নেভানো হলো। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল, পুতুলগুলো আগুন লেগে গেল, অল্পের জন্য পুতুলগুলি বেঁচে গেল। আমাদের এক মজার খেলা ছিল, সেটি হলো রাগ বানানো খেলা। হয়তো কারো উপর রাগ হয়েছে অথচ তার শোধ নিতে পারছি না, অর্থাৎ আমাদের কারোর উপর রাগ হয়েছে অথচ আমরা তার উপর থেকে আমরা শোধ নিতে পারছি না, কি করবো সেক্ষেত্রে? তখন দাদা বলতেন, আয় রাগ বানাই, আয় আমরা তখন রাগ বানাই। বলেই সেই লোকটি সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করলেন। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তখন বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংসা তো কিছু ভাব ছিল না। তারপরে দেখো, সে ব্যক্তির কোনো অনির্দিষ্ট কোনো চিন্তা ভাবনা ছিল না, শুধু মজার কথা। যত রকমের বোকামি হতে পারে, যত রকমের মানুষের নাকাল অপ্রস্তুত হয়ে হাস্যকর হতে পারে, সবকিছুই লোকের সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটি কুটি হতাম। অর্থাৎ এখানে কিরকম ছিল না, অনেকে অর্থাৎ রাগটা খেলাম, কিন্তু তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না তাদের মধ্যে। দাদার হ জ ব র ল বইয়ে হিজি বিচ বিচ যেমন মনে করো বলে যত রকমের সব উদ্ভট কল্পনা করে নিজে নিজে হেসে দম বন্ধ করে হয়ে যাওয়ার মতো আমাদের উপক্রম। আমাদের প্রায় সেই দশাটাই হতো। কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতটা রাগটাও সব কোথায় যেন ভেসে যেত, হাসির স্রোতে রাগটা যেন কোথাও ভেসে যেত। মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠতো, মনটা তখন আমাদের হালকা বেশ খুশিতে ভরে উঠতো। আর একটা মজার খেলা ছিল, সেটি হলো কবিতার গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলল,
আরেকজন সে কি বললো, আরেকজন মিল দিয়ে দ্বিতীয় লাইন বলবে, সেটি হলো গল্প বানানোর খেলা। তারপরে জন তৃতীয় লাইনটি বানিয়ে একটি গল্প বলবে, এমনি করে গল্প করতে হবে। যদি কেউ না পারে সে হেরে গেল, তার পরের জন বলবে। অর্থাৎ যদি কেউ বানিয়ে না বলতে পারে গল্প, সে হেরে যায়, তার পরের জন গল্প বলবে। দাদা কখনো হার মানতেন না, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিতেন। যেমন একদিন বাঘ ও বগের গল্প ছিল। যেমন কি ছিল গল্প, দেখো এখানে রয়েছে। এক কথা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণা কিছুতেই নাহি তার স্বস্তি, 3 দিন 3 রাত নাহি তার নিদ্রা, সেক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। এই রকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন, ভিতরে ঢুকাইয়ে দিল দীর্ঘ তার চঞ্চু। কেউ আর তার মিল দিতে পারেন না, অর্থাৎ কেউ তার মিল দিতে পারছেন না। আমরা সবাই পাশ দিয়ে গেলাম, দাদার পালা আসতেই সে চট করে বললেন। কি বললেন দেখো, বক্সে চালাক অতি চিকিৎসক চঞ্চু, আমরা চেঁচিয়ে করি চেঁচামেচি করে উঠলাম, এসব যা তা বললে হবে না। আমরা তখন চেঁচিয়ে বললাম, এসব যা তা বললে হবে না। চঞ্চু আবার কি কথা, চঞ্চু বলতে আমরা কি বলে, চঞ্চু বলতে বোঝো, এ দেখো কি বলছে এখানে দেখো। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ায় বললেন, চঞ্চু মানে ওস্তাদ বা এক্সপার্ট। কারণ ওরা জানে না। ছোটবেলায় থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করতেন। ছোটবেলা থেকে দাদা কবিতা লিখতেন। 8 বছর বয়সে তার প্রথম কবিতা নদী, 8 বছর বয়সে তার প্রথম কবিতা নদী লিখেছিল। আর 9 বছর বয়সে দ্বিতীয় কবিতা হলো টিক টিক টম, মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল তার কবিতাগুলি। এরপর দেখো, দাদা দেখা দেখি আমার শখ হলো কবিতা লেখা। দাদার দেখা দেখি আমার শখ হলো আমিও কবিতা লিখবো। একটা খাতায় বেশ ফুল লতা পাতা এঁকে লুকিয়ে 2-1টা কবিতা লিখলাম। তারপর একটা গল্প লিখতে আরম্ভ করলাম। দাদা দেখা দেখি আমিও কবিতা গল্প লিখতে আরম্ভ শুরু করছি। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলেন। বাবার কাছে তখন একজন ভদ্রলোক দেখা করতে এলেন। তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করছে। তারপরে দুজনে একসঙ্গে কোথায় যেন বেরিয়ে গেল। আমার খাতাটা টেবিলেই ফেলে এসেছিলাম। ওরা চলে যেতে তাড়াহুড়ো করে খাতাটা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক গল্পটার পাতায় তারপর হলো কি বলে বাকি গল্পটা সেই ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছে। অর্থাৎ বাকি গল্পটা সেই ভদ্রলোকই লিখে শেষ করে রেখে গেছে। তিনি ছিলেন তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তার লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি। আমার খাতায় তার লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে আমার গল্পটা মাটি হয়ে গেল। মনের দুঃখে খাতাটা ছিঁড়ে ফেললাম। মনে থেকে আমি কি করলাম, তিনি যেহেতু আমার গল্পটা শেষ করে লিখেছেন, আমি তাতে ভাবছিলাম যে আমার গল্পটা নিশ্চয়ই তিনি মাটি করে দিয়েছি, দেখি আমি ছিঁড়ে ফেললাম। তখন বাবা যখন বিদেশে কোথাও যেতেন, মজার ছবি অন্য পদ্যে যেমন আমাকে চিঠি পাঠাতেন বা লিখতেন বাবা। তখন যখন বাইরে যেতেন তখন বাবা আমাকে অনেক পদ্যে কথা মিলিয়ে মিলিয়ে চিঠি লিখতেন। আমাদের পড়া হয়ে গেলে সেগুলি কত লোকের হাতে হাতে ঘুরতো। সেসব যদি আজ সংগ্রহ করে রাখতাম বা থাকতো, তাহলে তা দিয়ে একটা মজার বই হতে পারতো। অর্থাৎ যেসব বাবা লিখতেন চিঠিগুলি মজার, সেসব যদি আমি সংগ্রহ করতে রাখতাম, তাহলে সেগুলি দিয়ে একটা মজার বই লেখা যেত। তো তোমার এই পড়াটি শেষ করে দিলাম আজকে ছেলেবেলার দিনগুলি। তোমরা বাড়িতে পড়ো আর দেখো অনুশীলনের যে প্রশ্নগুলি রয়েছে আমি তোমাদের নোটস দিয়ে দেবো। এরপরে দেখো একটি কবিতা রয়েছে, সেটি হলো দেখো মালগাড়ি। লেখক প্রেমেন্দ্র মিত্র। 1903 খ্রিস্টাব্দে কবি প্রেমেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেছিলেন। 1926 খ্রিস্টাব্দে প্রথম কবি হিসাবে তিনি পরিচিত ঘটে কল্লোল পত্রিকার মাধ্যমে। তার প্রথম পরিচিতি ঘটে কল্লোল পত্রিকার মাধ্যমে 1926 খ্রিস্টাব্দে। এরপর তিনি ছোটদের জন্য অসংখ্য গল্প, কবিতা, প্রবন্ধ অনেক কিছু রচনা করেছিলেন। তার দেহান্ত ঘটে 1988 খ্রিস্টাব্দের 3 মে। দেখো এই কবিতাটির মধ্যে, মালগাড়ি কবিতাটির মধ্যে কবি দেখো যে আলোচনা করেছিলেন সেটি হলো দেখো কি, চাই না আমি
তুফান কি মেল ট্রেন, আমি তুফান কিংবা মেল গাড়ি চাই না। মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রি চলে, নেই কো তারা যেন ভাটার নদী। অর্থাৎ কবি যেমন কোনো তাড়াহুড়া নেই, ধীর গতিতে অর্থাৎ তার যাওয়ার আচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে। জন্মদিনে মিষ্টি একটা পড়ি, ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমার করোনা মালগাড়ি। অর্থাৎ আমি কি চলো আমার করোনা, আমি শুধু জন্মদিনে যদি আমার কোনো পড়ি আছে তাহলে আমি কি চাবো, এমন একটা গাড়ি চাবো যদি আমি কোনো তাড়াহুড়া নেই, যেন ধীর গতিতে বা চলে। প্যাসেঞ্জার কি মেল ট্রেন, সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আসে। প্যাসেঞ্জার গাড়ি কিংবা মেল ট্রেন সব কাজের ধান্দা নিয়ে রয়েছে। স্টেশন পেলে যাত্রী ওঠায় আর নামায়। স্টেশন যখন আসে তখন আমরা কি দেখি, ট্রেনে যাত্রী ওঠে এবং নামে। ভাবনা শুধু লেট হয়ে যায় পাশে, তাদের শুধু ভাবনা যে ট্রেন যখন দেখো আমরা স্টেশনে দেখি বেশিক্ষণ দাঁড়ায় না, কেননা তার আরো আগে যে স্টেশন রয়েছে সেখানে দাঁড়াতে হবে, যে কোনো দিক দিয়ে যেন তার লেট না হয়ে যায়। আমার শুধু নিজের খুশি চলা, আমার শুধু ইচ্ছা ছিল যে নিজের খুশি চলা। দায় নেই কো টাইম টেবিল দেখার, যত দূরেই যেখানেই যাই না কো সারা লাইন শুধু আমার একা। অর্থাৎ আমার কোনো টাইম টেবিল নেই, সারা রাস্তায় যেন চলতেই থাকে, এই আমার ভাবনা, আমি দূর পথে আমি পাড়ি দিতে চাই। ট্রেনগুলো তো এক লাইনেতেই ছোটে, যাওয়া আসা বাধা ঠিক ঠিকানা, আমার জন্য সব রাস্তায় খোলা, থামতে যেতে কোথাও নেই মানা। অর্থাৎ আমার কোথাও যেতে বা মানা নেই। ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, যাচ্ছি যাব করেই আমার যাওয়া। অর্থাৎ যাচ্ছি যাব এই করেই আমার যাওয়া। ওরা শুধু পৌঁছাতে চায় ছুটে, ওরা শুধু জোরে জোরে দ্রুত গতিতে পৌঁছাতে চায়। আমার সুখ তো অশেষ চলতে চাওয়া, আমার সুখ হলো অশেষ চলতে চাওয়া। এরপর দেখো এখানে যদি মনে রাখো, এখানে কবিতাটি সারা সংক্ষেপে এখানে করে দেওয়া রয়েছে কিছুটা। দেখো এরপর কিছু শব্দার্থ রয়েছে, যেমন মালগাড়ি মানে কি, মেল ট্রেন মানে কি, সব তোমরা একটু বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে। দেখো এই কবিতাটি যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, সেখানে দেখো কি দেখতে পাবো। দেখো কবি অনন্তকাল ধরে ইচ্ছে মতো পথ চলা এবং সময়ের ব্যস্ততাহীন অনন্ত সময় ধরে তার যে চলার আনন্দ উপভোগ করতে চান তিনি মালগাড়ি হয়ে। কোনো দ্রুত গতির ট্রেনে তিনি তার জীবনে কাটাতে চান না, দ্রুত গতিতে তিনি চলতে বা জীবনকে কাটাতে চান না। জন্মদিনে কোনো পরি যদি তোর কাছে আসে বা দেখা হয়, তিনি তার কাছে কি চাবেন, তিনি তার কাছে বর চাবেন মালগাড়ি হওয়ার, যে মালগাড়ি হওয়ার তার বর। যেসব ট্রেন প্যাসেঞ্জার বা অন্য লোক নিয়ে চলে, তাদের শুধু ব্যস্ততা, একটি স্টেশনে দাঁড়িয়ে তাদের আরেকটি স্টেশনে ভাবনা থাকে যে ওইখানে থামতে হবে, কিন্তু কবি সেই যে কোনো টাইম টেবিল নেই নির্দিষ্ট চলা। তিনি নিজের খেয়াল খুশির মতো পথ চলার আনন্দই বেশি উপভোগ করতে চান, তিনি তার নিজের খেয়াল খুশির মতো পথ চলার আনন্দকে উপভোগ করতে চান। তো এখানে দেখো কিছু অনুশীলনী প্রশ্ন রয়েছে, তোমরা উপরে যে শব্দার্থগুলি বাড়িতে পড়ে নেবে এবং অনুশীলনী যে প্রশ্নগুলি রয়েছে আমি তোমাদের নোটস দিয়ে দেবো। তো আজকে যে বিষয়গুলি পড়ানো হলো তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়ো, এবং তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।